দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 4.72%। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা কমলেও ব্যবসা পরিবেশে আস্থা ফেরেনি। এছাড়া জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপে নতুন বিনিয়োগ থমকে গেছে। দেশে বিনিয়োগ পরিস্থিতির সবচেয়ে বড় নির্দেশক বেসরকারি খাত। গেল জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 8.5%। কিন্তু গত কয়েক মাস ধরে টানা নেতিবাচক অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2025 সালের নভেম্বরে যেখানে প্রবৃদ্ধি ছিল 6.58%, ডিসেম্বরে তা নেমে আসে 6.20%। এরপর চলতি বছরের মার্চে এসে ঋণ প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র 4.72%, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারির নির্বাচনের রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগের আস্থা কমে যাওয়া এবং জ্বালানি সংকটের কারণেই এমন অবস্থার তৈরি হয়েছে। যারা কর্মসংস্থান করেন তাদেরকে এই গত 18 মাসে খুব একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে ইনভেস্টার্স থেকে অ্যাকসেপ্ট করেনি তৎকালীন সরকার। এর জন্য কিন্তু আজকে এই ঋণের ইয়াটা বাড়েনি। জিডিপি গ্রোথ হিসাবে যে পরিমাণ হওয়া উচিত ছিল সেরকম হয়নি। আগামীতে বেসরকারি ঋণে গতি ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি বন্ধ কারখানা সচল করার উদ্যোগে সক্রিয় হবে এ খাত। ইকোনমি হিসেবে চিন্তা করে বন্ধ কলকারখানাগুলিকে চালু করব। এর জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তাদের কোন কলকারখানা বন্ধ আছে, কোনগুলো খুব খুঁড়িয়ে চলছে এবং এর নেপথ্যের কারণগুলো কি, এই তথ্যগুলো সংগ্রহ করছে। এবং এগুলি যদি চালু করতে হয়, কার কী ধরনের সহযোগিতা লাগবে, আর্থিক প্রণোদনা দরকার আছে কিনা, নীতিগত সহায়তা দরকার আছে কিনা। পরিস্থিতি উত্তরণে বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংককে নীতিগত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মোবাইল ভিত্তিক আর্থিক সেবার ব্যবহার দ্রুত বাড়ছে। মার্চে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস খাতে লেনদেন প্রায় 2 লাখ কোটি টাকার ঘরে পৌঁছেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতির একটি বড় সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। সবশেষ মার্চ মাসে এমএফএস এর মাধ্যমে মোট লেনদেন হয়েছে 1,99,034 কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারিতে এই পরিমাণ ছিল 1,48,045 কোটি টাকা, অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় 50,989 কোটি টাকা, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। বিশেষ করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন, বেতন বিতরণ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মার্চেন্ট পেমেন্টে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনে ঝোঁক বাড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, অতীতে অব্যবস্থাপনা ও দুর্বল নজরদারির সুযোগে বিপুল অর্থ পাচার হয়েছে। এ সময় আর্থিক প্রতিবেদনের দুর্বলতাকে বিনিয়োগের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন যে কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক স্বাস্থ্য তুলে ধরে, যার উপর ভিত্তি করে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীদাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সম্মেলনে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এফআরসিকে শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, অতীতে ভুয়া আর্থিক প্রতিবেদনের জন্য বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে, যার প্রভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা পাচার হয়েছে। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের বড় সুযোগ তৈরি হয়েছে, কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না। ফান্ড ম্যানেজাররা বিগ ওয়েতে আসতেছে বাংলাদেশে,
JP Morgan is coming. Other big investment companies are willing to come. But are you ready? আমরা কি সুপরিবেশ সৃষ্টি করতে পারতেছি? সম্মেলনে ব্যবসায়ীরাও আর্থিক প্রতিবেদনের দুর্বলতাকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে বলেন, স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্রতিবেদন ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। আমাদের যে বায়ার তারাও এখন ওই সমস্ত কোম্পানির সাথে ব্যবসা করতে চায় যাদের অ্যাকাউন্টিং স্বচ্ছ, এবং তারা কোম্পানিগুলোর অ্যাকাউন্টসে দেখতে চায়, কারণ দুর্বল কোম্পানির সাথে কেউ ব্যবসা করতে চায় না। স্বল্প রিপোর্টিং ছাড়া পুঁজিবাজারে দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে দেশের ক্রেডিট ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেল ও এলপিজির পর এবার বাড়তে যাচ্ছে বিদ্যুতের দাম। বুধবার রাজধানীতে বিইআরসির গণশুনানিতে পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি সর্বোচ্চ 1.5 টাকা বা 21 ভাগ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করে পিটিপি। শুনানিতে ডলার ও জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণ তুলে ধরে সংস্থাটি। যদিও এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বিদ্যুৎ খাতের লুটপাট ও অপচয় বন্ধের তাগিদ দেয় ভোক্তা সংগঠন। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর 7 টাকা 4 পয়সা, অথচ গত অর্থবছর গড় খরচ ছিল 13 টাকা 19 পয়সা। এতে বছর শেষে ঘাটতি ছাড়ায় 60,000 কোটি টাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় চলতি অর্থবছর ঘাটতি 63,000 কোটি এবং সামনের বছর 65,000 কোটি ছাড়াতে পারে। মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় পাইকারিতে প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত দাম বাড়ালে ঘাটতি কমতে পারে 13,000 থেকে 16,500 কোটি পর্যন্ত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, 2019 থেকে 24 5 বছরে গ্যাসের দাম বেড়েছে 248 ভাগ, ডলারের দাম বেড়েছে 40%-এরও বেশি। যে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত করি আমরা, এগুলোকে যদি যথাযথভাবে ফুয়েল না দিতে পারি তাহলে এই বিদ্যুৎ উৎপাদনে একটা বড় ধরনের ব্যত্যয় হয়। কারণ একটি সরকারের পক্ষে একটি সেক্টরে যে ভর্তুকির পরিমাণ, এই ভর্তুকির পরিমাণটাও আমাদের সবারই সদয় বিবেচনায় রাখতে হবে। নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার আর্থিক সক্ষমতা, দক্ষতা ও টেকসই পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং সহনীয় মূল্যহার নিশ্চিত করাও কমিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানিতে সঞ্চালন খরচও ইউনিট প্রতি 18 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব আসে। চড়া মূল্যস্ফীতির সময় বিদ্যুতের দাম বৃদ্ধির আয়োজনে ক্ষোভ জানায় ভোক্তা অধিকার সংগঠন, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনারা যে ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের পক্ষ নেবেন, তা না করে এই সমস্ত যারা অবৈধভাবে নানা কিছু করছে তাদের পক্ষ আপনারা নিচ্ছেন। সেখান থেকে সরে আসুন। এখান থেকে সরে না আসতে পারলে বিআরসি একসময় গণশত্রু হিসেবে বিবেচিত হবে। বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে শুধু খারাপ প্রতিক্রিয়া হবে শুধু তা না, আমরা যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার জন্যে ভোট নিয়ে যত কথাই থাকুক না কেন, যে একটা সরকার সহজে হাঁটার পথ করেছি সেইটা কিন্তু অশান্ত হবে। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন খুচরায় 8.5% এবং পাইকারিতে 5% দাম বাড়ে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর ব্যবসায়ীরা এসব হাট থেকে পশু কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন এলাকায়। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মেহেরপুরের পাবন্দি হাট। ঈদ উপলক্ষে সাপ্তাহিক এ হাটে বেড়েছে গরু বেচা কেনা। অন্য সময়ে এ হাটে গরু তোলা হয় 2500 থেকে 3000। ঈদ উপলক্ষে প্রতি হাটে আসছে 5000-এর বেশি গরু। এখান থেকে পশু কিনতে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। আকার অনুযায়ী এক একটি গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত। ঢাকা থেকে আইছি মেহেরপুর হাটে, এইখান থেকে আমরা কয়েকশো গরু নিয়ে যাব। প্রতি বছরে আমরা এখান থেকে গরু নিয়ে সিরাজগঞ্জ অনেক হাট আছে, ওখানে আমরা বিক্রি করি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতেও জমে উঠেছে পশুর হাট। এ হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন গরু লালন পালনে খরচ বাড়ায় লাভ তুলনামূলক কম।
খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আমাদের 9 মাইলের হাটে। 9 মাইলের হ্যাঁ প্রচুর গরু আমদানি হয়েছে, কিন্তু দামও মোটামুটি চওড়া ছিল। এবারের ঈদে জেলায় 1000 কোটি টাকার পশু বিক্রির আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রতিটি হাটেই প্রায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে আমাদের সহযোগিতা নিতে পারবে। বিশেষ করে অসুস্থ গরুগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হবে। লালমনিরহাটেও জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাট ও খামার ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম দর আসলে চলতেছে, দেখি এখান থেকে গরু কালেক্ট করা যায় কিনা। কোরবানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখানে গরু দেখার জন্য আসছি। এবছর লালমনিরহাটে কোরবানির জন্য 2,06,462টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলায় চাহিদা রয়েছে প্রায় 1,52,884টি পশুর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডলার বা বিদেশি মুদ্রার দামে কৃত্রিম প্রভাব না ফেলতে ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সাথে অনুষ্ঠিত এক সভায় গভর্নর এর নির্দেশনা দেন। বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে সুশৃঙ্খলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গভর্নর ব্যাংকারদের আশ্বস্ত করেন কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ডলারের বাজার নিয়ন্ত্রণ করবে না। তবে একই সাথে তিনি সতর্ক করেছেন নির্ধারিত নিয়ম ভেঙে বেশি দামে ডলার বেচাকেনা করলে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। বাংলার চা শ্রমিকদের ইতিহাসে রক্তঝরা বেদনার দিন 20 মে। 1921 সালের এই দিনে ব্রিটিশ শাসকদের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে মুল্লুকে চল আন্দোলনের ডাক দিয়ে নিজ ভূমিতে ফিরতে চেয়েছিলেন চা শ্রমিকরা। কিন্তু চাঁদপুরের মেঘনার ঘাটে ব্রিটিশ বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান অগণিত শ্রমিক। 105 বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক দিনটিতে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পূরণ হয়নি। ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট ও আসামের চা বাগানগুলোতে নিয়ে আসা হয়েছিল শ্রমিকদের। কঠোর শ্রম আর অমানবিক নির্যাতনের শিকার হয়ে 1921 সালে ফুঁসে ওঠেন তারা। হাজার হাজার শ্রমিক সিদ্ধান্ত নেন নিজেদের আদিনিবাস বা মুল্লুকে ফিরে যাওয়ার, কিন্তু তা হতে দেয়নি ব্রিটিশ শাসকরা। সে বছরের 20 মে চাঁদপুরের মেঘনা নদীর তীরে পৌঁছালে তাদের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ গোর্খা বাহিনী। 20 মে চা শ্রমিকদের জন্য একটা বেদনাদায়ক দিন। আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসছিল মিথ্যা প্রলোভন দেখিয়ে। যে আশা দিয়ে তাদেরকে আনা হয়েছিল সেই আশাটা ভঙ্গ করা হয়েছে। নিপীড়ন নির্যাতন শুরু করা হয়েছে। পূর্বপুরুষরা যখন এদেশ ছেড়ে যখন তারা চলে যেতে চাইল, নির্বিচারে গুলি করা হলো চাঁদপুর মেঘনা ঘাটে। রক্তাক্ত সেই ঘটনার 1 শতাব্দী পেরিয়ে গেছে। চা শ্রমিক নেতারা বলছেন, পূর্বপুরুষদের আত্মত্যাগের দিনটি স্মরণ করে দেশের সব চা বাগানে 20 মে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস ঘোষণা করা উচিত। আমি চাই জাতীয়ভাবে চা শ্রমিক দিবস হিসাবে সেটা স্বীকৃতি দেওয়া হোক এবং ওই দিনটা পালনের জন্য প্রত্যেকটা চা বাগান যাতে সবেতনে ছুটি দিয়ে মজুরি দিয়ে ছুটি প্রদান করে। বর্তমানে দেশে নিবন্ধিত 170টি চা বাগানের মধ্যে 134টি মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জে। এসব বাগানের প্রায় 10 লাখ জনগোষ্ঠী এখন রয়েছে নানা সংকটে। মুল্লুকে চলো আন্দোলনে চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ পুলিশের গুলিতে কয়েকজন চা শ্রমিক নিহত হয়। চা শ্রমিকদের ইতিহাসে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। বর্তমান বাংলাদেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পাশাপাশি চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করছি। অধিকার আদায়ের দিন 20 মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার দাবি চা শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের যে স্থানে অর্থনীতি, জনগণ ও দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং যেখানে যাত্রী সেবা সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব, সেই বিমানবন্দরগুলোকে সরকার অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সৈয়দপুর যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চলটি শিল্প বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ, এ কারণেই এই বিমানবন্দরটিকে সরকার বিশেষভাবে বিবেচনায় রেখেছে বলে জানান তিনি। আসন্ন ঈদুল আজহার পর সৈয়দপুর বিমানবন্দরে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে সূচক বেড়েছে 100 পয়েন্টের বেশি, বেড়েছে লেনদেনও। শেয়ার দর বেড়েছে 50 ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 24 পয়েন্টের বেশি। ডিএসইএক্স সূচক 10.84 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5222 পয়েন্টে। আজ লেনদেন হয়েছে 841 কোটি 12 লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া 381টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 194টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এনসিসি ব্যাংক। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে সিএনডি টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 24.23 পয়েন্ট। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ পরবর্তী সংবাদে।